ঈদের বন্ধে আর্থিক খাতে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চিন্তিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশেষ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। সরকার নির্ধারিত সময়ে বেতন পেয়েছেন অধিকাংশ কারখানার পোশাক শ্রমিকরা। বাকিদের পাওনা মেটাতে আশ্বাস বিজিএমইএ এর। অসন্তোষের আশঙ্কা নেই বলছেন শ্রমিক নেতারা। ঈদের পরপরই শুরু হচ্ছে মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানি। এবার নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না রিক্রুটিং এজেন্সির। রমজানের শেষে জমে উঠেছে রাজধানীর ফুটপাতে বেচা বিক্রি। দর কষাকষির কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। নরসিংদীতে ব্যস্ততা বেড়েছে জামদানি কারিগরদেরও। এবং দীর্ঘ মন্দা কাটিয়ে ঈদকে কেন্দ্র করে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের নানা উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, ঈদের পরপরই মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দুই সরকারের আগের সমঝোতা স্মারকে কিছু সংস্কার এনে আগামী মাসেই তা নতুন করে সইয়ের আভাস দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তবে এবার রিক্রুটিং এজেন্সিগুলোর নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না। বিএমইটির ডেটাবেস থেকে কর্মী নিতে হবে তাদের। এ কারণে আগে থেকেই তোড়জোড় শুরু না করে স্মারক সই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান বেসরকারি রপ্তানিকারকরা। সৌমিত্র শুভ্রর রিপোর্ট। চলতি বছরের মে জুন মাসে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশির অবৈধ অভিবাসনের চেষ্টায় ভয়াবহ মানবিক বিপর্যয় আর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার G2G'র সীমাবদ্ধতা। এই দুই প্রেক্ষাপটে গত 24 জুন প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে যায়। সফরে G2G পদ্ধতি সংস্কার করে বেসরকারিভাবে শ্রমিক রপ্তানির সিদ্ধান্ত নেয় দুই পক্ষ। সংশোধিত সমঝোতা স্মারকে সই করতে আগস্টের শুরুতে বাংলাদেশে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ওদের মন্ত্রী আমি ইনভাইট করে আসছি ওদের স্বরাষ্ট্রমন্ত্রী এই আগামী মাসের যে কোনো সময় এই এমইউটা ফাইনালাইজ হলে আসবেন, সই করবেন। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর ডেটাবেইজে মালয়েশিয়া যেতে ইচ্ছুক এমন 14 লাখ কর্মী নিবন্ধিত রয়েছেন। মন্ত্রী বললেন, ডেটাবেইজ অনুসরণের বাধ্যবাধকতা থাকায় এজেন্সিগুলো অনিয়ন্ত্রিতভাবে শ্রমিক পাঠাতে পারবে না, আর নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে বলে বোঝা হবে না অভিবাসন ব্যয়ও। রিক্রুটিং কস্ট যেটা আছে এটা নিয়োগকর্তাই বহন করবে। সেই সুবাদে আমরা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তনের একটা প্রস্তাব করতেছি। এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ না থাকলেও বাইরার মহাসচিব জানালেন, দুই সরকারের সমঝোতার পরই কাজ শুরু করবেন তারা। ধরে নিচ্ছি যে আমাদের সেখানে এখনো দরকার নেই। যখন দরকার হবে তখন আমাদেরকে ডাকবেন, ডেকে আলাপ আলোচনা করবেন এবং নির্দেশনা দেবেন। সরকারের অভিবাসন নীতিমালা মেনে কাজ করারও অঙ্গীকার করলেন বাইরা মহাসচিব। নীতিমালা অনুসরণ করে। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। ঈদের দীর্ঘ বন্ধে চট্টগ্রামে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা। বিশেষ করে ব্যাংকের নিরাপত্তা নিয়ে তাদের চিন্তা বেশি। এই অবস্থায় ঈদের ছুটিতে ডাকাতি বা টাকা লুটের মতো অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ঈদের দীর্ঘ ছুটিতে শহর অনেকটা ফাঁকা হয়ে যায়, আর এই সুযোগে আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক ডাকাতির আশঙ্কা দেখা দেয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকে ডাকাতির চেষ্টা এবং একটি ব্যাংকের অভ্যন্তরে নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় কিছুটা আতঙ্কিত ব্যাংক কর্তৃপক্ষ। অতীতের এমন নানা অভিজ্ঞতায় নগরীর সরকারি বেসরকারি ব্যাংকগুলোর শাখা নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরা সাবধানে থাকতে হবে। তারপরে আছে আপনার একটা স্পাই ক্যামেরা, সেটা ইনস্টল করতে হবে এবং প্রয়োজনে এই স্পাই ক্যামেরা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল
তথ্য ভান্ডার আছে তার সঙ্গে লিঙ্কেজ থাকবে অনলাইনে। এদিকে শাখার বোর্ডগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঈদের ছুটিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যায়ক্রমে অফিস পরিদর্শনের দায়িত্ব দিয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। আমাদের যে বোর্ডের ক্যাপাসিটি আছে তার মধ্যে যে টাকা থাকে ম্যাক্সিমাম টাকাই কিন্তু আমরা আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে সাবসিডারি ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু পুলিশ পাহারা থাকে, সেখানে কিন্তু আমরা রিপিট করে দেই। প্রত্যেক অফিসারদেরকে আমরা রোটেট করে আমরা এই বন্ধের সময়ও ব্রাঞ্চে আসার জন্য আমরা একটা রোটেশন একটা ডিউটি ব্যবস্থা করব। অন্যদিকে এই সময় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এমন এলাকায় পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা থাকবে বলে জানালেন নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যে এলাকায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওই এলাকাতে আমরা পেট্রোলগুলো বাড়তি পেট্রোল দেওয়ার চেষ্টা করব এবং ওই এলাকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন ভারপ্রাপ্ত ওসি ওনার সার্বিক তত্ত্বাবধানে এইটা পরিচালিত হবে। বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি 57টি ব্যাংকের 5.5 শতাধিক শাখা রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 কোটি টাকার লেনদেন হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ উপলক্ষে সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বেতন পরিশোধ করেছে প্রায় 80% পোশাক কারখানা। তবে পোশাক শিল্পের স্বার্থেই ঈদের আগে সব শ্রমিকের পাওনা পরিশোধের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। এদিকে বেতন পরিশোধের অগ্রগতি বিবেচনায় ন্যায্য পাওনা নিয়ে ঈদের আগে বড় ধরনের শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই বলে মনে করছেন শ্রমিক নেতারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। এই শ্রমিকরা উত্তরার সোয়ান গার্মেন্টসের, যারা 3 মাসের বকেয়া সহ উৎসব ভাতার দাবিতে দুদিন ধরে অবস্থান ধর্মঘট করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঈদের আগে আমাদের ঈদ বোনাস আর 3 মাসের বেতন যেন পরিশোধ করে দেওয়া হয়। ঈদের আগে এমন সমাবেশকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে গতিশীল অর্থনীতির বৃহত্তর স্বার্থে সময়মতো শ্রমিকদের পাওনা বুঝে দেওয়ার দাবি এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে আসা অর্থনীতিবিদদের। যতটুকু আনন্দ সহকারে ঈদ করার অধিকার তাদের আছে ততটুকু অধিকার তাদের দেওয়া হোক, না দিয়ে নিজেরা আনন্দ করলে সেই উৎকট বৈষম্য আমাদের সমাজ গ্রহণ করবে না। তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বেতন পরিশোধ করেছে প্রায় 80% কারখানা। এমনটা দাবি করে বেতন বোনাস নিয়ে গতবারের মতো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানালেন শ্রমিক নেতারা। 9 তারিখে বেতনটা দিয়ে দিছি, আর 16 তারিখে আমরা কিছুটা হলো একটা বোনাসের আয়োজন করছি, ইনশাল্লাহ এটাও দিয়ে দেবো। ওভারটাইমটাও রাখা আছে হাতে, এটাও আমরা গুছিয়ে গেছে, 16 তারিখে দিয়ে দেবো। এ পর্যন্ত প্রায় 80% কারখানা অলরেডি দেওয়া হয়েছে, আর বাকি 20% কারখানায় তারা আজকে এবং 16 তারিখের মধ্যে তারা পরিশোধ করবে। এই মতো অবস্থায় বড় ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আর ঈদের আগে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর। যদি কোনো শ্রমিক যে কোনো ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, কর্মরত হয়ে থাকেন, তাদের বেতন পরিশোধের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। এদিকে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধায় ঢাকা, নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর সহ শিল্পাঞ্চলের বাণিজ্যিক ব্যাংক 15 তারিখ খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী ও লঞ্চের সংখ্যা বাড়লেও যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য বাড়েনি লঞ্চ ঘাটের আকার। ফলে ঈদে ঘরমুখ মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিআরডব্লিউটিএ কে। যাত্রী দুর্ভোগ কমাতে রাজধানীর শ্যামপুরে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ নতুন লঞ্চ ঘাট নির্মাণ করতে যাচ্ছে সরকার। সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন নৌ যোগাযোগ বিশেষজ্ঞরা। তানিন মেহেদির রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রতিষ্ঠার 100 বছর পার হলেও ক্রমবর্ধমান যাত্রী ও লঞ্চের চাপ সামাল দেওয়ার জন্য বাড়েনি লঞ্চঘাটের আয়তন। ফলে প্রতি বছরই ঈদে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখ মানুষদের। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী প্রতি বছর ঈদের সময় প্রতিদিন গড়ে 2 লাখেরও বেশি মানুষ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঢাকা ছাড়েন। ঘরমুখ মানুষদের দুর্ভোগ কমাতে রাজধানীর শ্যামপুরে আধুনিক সুবিধা সহ লঞ্চঘাট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। দিন দিন এই নৌযানগুলো বেড়েই চলছে এবং বড় বড় আকৃতির লঞ্চ তৈরি হচ্ছে। তো সদরঘাটে যেহেতু হচ্ছে না, তো আমরা সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত এই পুরো এলাকাটাকে শ্মশানঘাটে একটা মিলেনিয়াম পোর্ট নামকরণ করেছি আমরা।
এটা আমরা স্টাডি করে দেখেছি, আমরা একজন কনসালটেন্টও নিয়োগ করেছি। প্যাসেঞ্জারগুলো কিভাবে সদরঘাটে না এসে সরাসরি শ্মশানঘাট এগুলোকে ডাইভার্ট করা যায়, ফ্লাইওভারের মতন একটা নির্মাণ করারও চিন্তা ভাবনা আমাদের আছে। নতুন এ প্রকল্প বাস্তবায়নের আগে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নৌ যোগাযোগ বিশেষজ্ঞ। সেখান থেকে যদি লঞ্চ ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তবে একটা নির্দিষ্ট রুটের লঞ্চ হয়তো ছেড়ে যাবে, তো সেই নির্দিষ্ট রুটের লঞ্চ মালিকরা অবশ্যই সেটাকে প্রতিহত করে। মাল্টি স্টেক হোল্ডার পার্টিসিপেশন না করে কেবলমাত্র সরকারি সিদ্ধান্তে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অথবা বিআইডব্লিউটি এর সিদ্ধান্তে কিন্তু এটা হবে না। বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের 90টি রুটের লঞ্চ ছেড়ে যায়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে রাজধানীর বিপণী বিতানগুলোতে চলছে ঈদের কেনাকাটা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর স্বাধীন বাংলা সুপার মার্কেটে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। কেনাকাটার বিস্তারিত খবর জানবো তার কাছ থেকে। সবুজ, মিরপুরের স্বাধীন বাংলা সুপার মার্কেটে যেখানে ঈদের কেনাকাটা করতে যে মানুষগুলো এসেছেন তাদের কেনাকাটার যে ধরন সেগুলো আমরা অনেকক্ষণ হলেই দেখলাম, এবং তারা যে জিনিসগুলো প্রথমে দেখছে সেটা হচ্ছে যে তারা শাড়ির দিকে কিন্তু এখন পর্যন্ত নজর আছে। যারা পোশাকের মধ্যে শাড়ি এবং শাড়ির মধ্যে যে তাঁতের শাড়ি আছে সেই শাড়িগুলো কিন্তু তারা বেশি খুঁজছেন। এর সাথে যে ব্যাপারগুলো আছে যেটা হচ্ছে ঈদ কাছে চলে এসেছে, এখন কেনাকাটার সাথে কিন্তু তাদের শুধুমাত্র পোশাকই না, পোশাকের সাথে কিন্তু অর্নামেন্টস, কসমেটিক্স এবং যে আরো যে জিনিসগুলো তাদের সৌন্দর্যের শোভাবর্ধনের দরকার সেই জিনিসগুলো কিন্তু কিনছেন। এবং হচ্ছে তাদের যে ম্যাচিং এর যে ব্যাপারটা এতদিন ধরে যারা পছন্দ করে যে পোশাক কিনেছেন, অর্থাৎ সালোয়ার কামিজ বলেন আর শাড়ি যেগুলোই কিনেছে তার সাথে কিন্তু কম্পেয়ার করে তার সাথে মিলিয়ে কিন্তু এখন তাদের অর্নামেন্টস কেনার এই ঝোঁক এবং অর্নামেন্টসটাই এখন মূলত বেশি কিনছেন। তবে শাড়ির যে বিষয়গুলো আছে সেই শাড়ি এখনো পোশাকের যে রকম ফের সেই রকম ফের কিন্তু শেষ মুহূর্তে এসে আরো পছন্দের মতো আরো নতুন কালেকশন কিন্তু দেখে নেওয়ার মতো একটা ক্রেতাদের মধ্যে কিন্তু একটা ঝোঁক দেখা যাচ্ছে। এবং সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ঈদ যত ঘনিয়ে আসবে তত কিন্তু এই যে ঈদের যে কেনাকাটা সেই কেনাকাটার সাথে যে কাপড় এবং হচ্ছে আনুষঙ্গিক কসমেটিক্স, অর্নামেন্টস এই জিনিসগুলো কিন্তু আরো বেশি বেশি কিনবে। তো আমরা সকাল থেকেই কিন্তু দেখছি এখানে মোটামুটি 10 কাস্টমার ক্রেতারা কিন্তু এসেছেন এবং তারা তাদের ঈদের কেনাকাটা কিন্তু করছেন। তো সাজিদ, এই ছিল এখনের মতো ঈদের কেনাকাটা নিয়ে আমার কাছে সর্বশেষ। সাজিদ, মিরপুর থেকে ঈদ কেনাকাটার খবর জানছিলাম সহকর্মী কামরুল হাসানের কাছ থেকে। এদিকে রমজানের শেষ দিকে এসে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের দোকানগুলোর বেচা বিক্রিও। দর কষাকষি করে তুলনামূলক কম মূল্যে দরাদরি কেনাকাটা সারতে পেরে সন্তুষ্ট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। আর আগের চেয়ে বিক্রি বাড়ায় খুশি দোকানিরাও। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ঈদের আগে রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় আর ক্রেতা বিক্রেতার ব্যস্ততা যেন অনেকটাই স্বাভাবিক দৃশ্য। আর এমন দৃশ্য এখন রাস্তার পাশের দোকানগুলোরও, যেখানে পাওয়া যাচ্ছে ছেলে মেয়ে শিশু সহ সব বয়সী মানুষের সব ধরনের পোশাক। আর নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে এসব দোকানে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী জানালেন দাম অনেকটাই কম, তবে কিনতে হচ্ছে একটু দেখে শুনে। বেছে বেছে কিনলে মানে তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে। এরকম একই শার্ট দেখবেন আপনি ভালো ভালো মার্কেটে উঠে দেন 1000-1200 টাকা দাম নিচ্ছে, কিন্তু এখানে আপনারা চাচ্ছে 250। এখানে এই যে হেজাবের ওড়না এগুলা একটা ফতুয়া কিনলাম এর জন্য। আর গত ঈদের তুলনায় এবার ব্যবসা মন্দা হলেও রমজানের আগের তুলনায় কয়েক গুণ বেশি বিক্রির কথা জানালেন দোকানিরা। সব ধরনের কাস্টমারই আসে আমাদের কাছে। এখন সিজন টাইম তো, আগে যদি আমরা 5000 বিক্রি করে থাকি এখন আমাদের 20000-25,000 টাকা বিক্রি হয়। একটু কম গতবারের থেকে আর কি। সামনে যে দিনটা আছে আমাদের তো এগুলো সেলটা হয় লাস্টে আর কি। শুধু পোশাকের দোকানেই নয়, ভিড় দেখা গেল জুতা স্যান্ডেলের দোকানেও। এখানেও ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমেই চলছে পণ্য বেচাকেনা। দাম সবকিছুই সীমিতের মধ্যেই আছে। এখানে ঈদ কালেকশন নতুন অনেক ভালো করছে, আগে আর এতটা পাওয়া যেত না। ওরা দাম চাইছে 700 টাকা, তা আমি 250 টাকা বলছি, দিয়ে দিল, নিয়ে নিলাম। আমি যদি বলতাম একদম 300, না নিবো না, আমি আরেক দোকান দেখবো। নেবেন না কেন ভাই? একদম কিনবো না, সেই জন্য তাদেরকে সুযোগটা দেওয়া হয়। ঠিক আছে, যখন আমাদের হাতের নাগালে চলে আসে, আমাদের দামে চলে আসে, তখন তাদেরকে দিয়ে দিই। পোশাক আশাকের পাশাপাশি ফুটপাতের প্রসাধনী সামগ্রীর দোকানেও বেড়েছে ক্রেতাদের ভিড়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর জামদানি শিল্পীরা। ঈদ যত এগিয়ে আসছে শাড়ি বুননে ততই বাড়ছে তাদের ব্যস্ততা। বেশি মজুরির আশায় দিনরাত কাজ করছেন তারা। এখানকার তৈরি জামদানি সরবরাহ করা হয় রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলোতে।
কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সুতোর পর সুতো সাজিয়ে তাঁতিরা শুধু শাড়ি বুনছেন তা নয়, বুনছেন তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের 2 শতাধিক পরিবার। তাই জামদানি পল্লী হিসেবে পরিচিতিও পেয়েছে গ্রামটি। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি দৃষ্টিনন্দন জামদানি শাড়ির রয়েছে বেশ চাহিদা। ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দিনরাত শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জামদানি শিল্পীরা। 3000 টাকা বা 4000 টাকা যেটা দাম, এটা মনে করেন 1 সপ্তাহ লাগে, 10 দিন লাগে। আর যেটা 5-এর উপরে এটা মনে করেন 15 দিনও জায়গা। মহাজনরা মনে করেন ফোন করতে দেয়, তাকে শাড়ি দরকার, তারা দোকানে শাড়ি দিব, এই জন্য আর কি ব্যস্ততাটা বেশি আর কি। ঈদ উপলক্ষে চাহিদা বেশি থাকায় নিপুণ কারুকাজের বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে এখানে। তবে পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানালেন জামদানি শিল্প মালিকরা। আমার কাছে যদি পুঁজি থাকতো তাহলে আমরা যদি সরাসরি দোকানও যদি ব্যবসা করতাম, তাইলে দোকান তো সরাসরি ব্যবসা করলে যে এই লাভটা হইতো, এই লাভটা আবার তাঁতিরও হইতো। পরিশ্রমটা আগের চেয়ে একটু বেশি করি আনে, এটা ইনকামটা যেমন একটু ভালো, এই কারণে পরিশ্রমটা বেশি করতেছি। এদিকে ঐতিহ্যবাহী এ জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা চেম্বারের সভাপতি। নিশ্চয়ই এটা এক্সপোর্টেবল গুডস। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এই ব্যাপারে কাজ করছে। আমরাও চেষ্টা করছি প্রান্তিক তাঁতি যারা রয়েছে তারা যেন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে। একটি তাঁতে একটি শাড়ি তৈরি করতে সময় লাগে 7 থেকে 15 দিন। তবে মাসে 2 থেকে 3টি বেশি শাড়ি তৈরি করতে পারেন না একজন কারিগর। আর এই শাড়ির প্রধান বাজার নারায়ণগঞ্জের ডেমরা ও গাউসিয়া। সময় সংবাদ, নরসিংদী। নিউ ইয়র্কে ঈদ বাজারে এবার কদর বেড়েছে স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রবাসীরা ঈদে স্বর্ণের গহনাকেই পছন্দের শীর্ষে রেখেছেন। বর্তমানে গহনা গ্রাম প্রতি $48 থেকে নেমে $42 বিক্রি হচ্ছে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় স্বর্ণের বাজার জ্যাকসন হাইটসের দোকানগুলোতে চলছে স্বর্ণের অলংকার কেনার ভিড়। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে 22 ক্যারেট স্বর্ণের সবচেয়ে বড় বাজার জ্যাকসন হাইটসে। এখানে 70% ক্রেতাই প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান সহ ঈদেও স্বর্ণের গহনার কদর রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে জ্যাকসন হাইটসের এই দোকানগুলোতে বেড়েছে কেনাকাটা। নাকফুল বা আংটির মতো ছোট গহনাগুলোর দাম পিস হিসেবে ধরা হলেও তৈরি গহনার দাম $48 থেকে নেমে এসেছে $42-এ। Mostly people come for Eid shopping. বেশিরভাগ মানুষই ঈদ উপলক্ষে আসছেন। স্বর্ণের দাম কম হওয়ায় অনেকে ঈদের জন্য ছোটখাটো স্বর্ণের জিনিস উপহার হিসেবে কিনেছেন। Like small items for gift item. এবারের ঈদে ক্রেতাদের চাহিদা ও পছন্দের আধুনিক ও নতুন নতুন ডিজাইনের গহনা সহজপ্রাপ্য বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আকৃষ্ট করতে সব ধরনের প্রয়াস চালাচ্ছেন বিক্রেতারা। স্বর্ণের আকর্ষণীয় মূল্যে ক্রেতাদের আগ্রহে হীরার গহনাতেও বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দোকানগুলো। ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছি আমরা। অনেকেই স্বর্ণের চুড়ি, গলার হার কিনছেন ঈদ উপলক্ষে। নতুন নতুন ডিজাইন এবং সুলভ মূল্যের কারণে ক্রেতারা ঝুঁকছেন স্বর্ণের উপহারের দিকে। ঈদ উপলক্ষে দেশে যাওয়া প্রবাসীরাও স্বজনদের জন্য কিনছেন স্বর্ণের গহনা। ঈদের কেনাকাটার সাথে দেশে যাচ্ছি, সো ওই জন্য দেশের নিজেদের রিলেটিভ জন্য কিছু নিয়ে যাচ্ছি আর কি। সামথিং স্পেশাল, মানে বছরে একটা বারে ঈদ আসে, মাকে একটু ভালো কিছু, শাশুড়ির জন্য, মেয়ের জন্য, সবার জন্য একটু একটু করে একটু এক্সপেন্সিভ জিনিস দেয়া। আমার নাতিনের জন্য আমি এই চেইন কিনছি, আমার কাছে খুব সুন্দর লাগে এবং ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো এবং জিনিসের দামও কম। তুলনামূলক কম দাম ও গুণে মানে ভালো স্বর্ণ কিনতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দীর্ঘ মন্দা কাটিয়ে আসন্ন ঈদকে নিয়ে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। তাদের আশা ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসবে সৈকত শহরে। আর পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে টুরিস্ট পুলিশও গ্রহণ করেছে নানা উদ্যোগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকত এখন ঈদের বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এরই মধ্যে পর্যটন কেন্দ্রের হোটেল, মোটেল, গেস্ট হাউস ও কটেজের প্রায় ৮০% কক্ষ বুকিং হয়ে গেছে। হোটেলগুলো নতুন সাজে সাজানো হয়েছে, আর হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নানান সুযোগ সুবিধা দেওয়া সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। হোটেলের পক্ষ থেকে পর্যটকের আগমন উপলক্ষে যে সকল প্রস্তুতি দরকার সম্পন্ন করেছি। 70% আমাদের বুকিংটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করতেছি ওই সময় হয়তো আমরা আর কিছু বুকিংটা পাবো। আমাদের ওই দিন সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে 2 দিন ব্যাপী। তারা যাতে মজা করতে পারেন সেই ধরনের কিছু আমরা অ্যাট্রাকটিভ আয়োজন রেখেছি। দোকানপাট ডেকোরেশনের মেরামত করতেছি, রং টং এগুলা ক্লিয়ার করতেছে। দীর্ঘ মন্দার পর ঈদ মৌসুমে হোটেল, মোটেল ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছেন। তাই পর্যটকদের বরণে সব ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। আমাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি আগত পর্যটকদেরকে স্বাগত জানানোর জন্য। এই ঈদে যে পর্যটক গুলো আসবেন ওনারা নির্বিঘ্নে এখানে আনন্দমুখর পরিবেশে ওনাদের ছুটি কাটিয়ে যেতে পারবে। এদিকে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানালেন, ঈদের ছুটিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো রকম কোনো সমস্যা না হয় এর জন্য আমাদের ডিপ্লয়মেন্ট, আমাদের ফোর্সের সংখ্যা বাড়াইছে, আমরা আমাদের ফোর্সের পোস্ট বাড়াইছি, আমাদের ফোর্সের ভিজিবিলিটি বাড়ানো হয়েছে, মোবাইল পেট্রোল রাখা হয়েছে, ইন্টেলিজেন্স টিম রাখা হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় 2 শতাধিক হোটেল, মোটেল ও 2 শতাধিক গেস্ট হাউস ও কটেজ রয়েছে। এখানে প্রতিদিন 1.5 লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে ব্যাংকপাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। ঈদের ছুটির আগে রাজধানীর ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন কেমন চলছে সে সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। ধন্যবাদ। আপনি জানেন ঈদের ছুটি শুরু হওয়ার আগে আজকেই কিন্তু পূর্ণ কর্মদিবস। আগামীকাল যে বুধবার শবে কদরের ছুটি রয়েছে, যদিও বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে যে যেসব ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখা রয়েছে তারা কিন্তু কালকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন, কারণ বাংলাদেশে আমদানি রপ্তানির সাথে জড়িত যেসব ব্যবসায়ীরা আছেন তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলি কিন্তু তারা সমাধা করার জন্য কালকে ব্যাংকগুলি খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমি এখন জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় আছি মতিঝিলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাহকদের সকাল থেকে বেশ আমরা ভিড় লক্ষ্য করেছি। সবাই ঈদের আগে তারা চাচ্ছেন যে তাদের ব্যাংকিং কার্যক্রম শেষ করতে এবং ঝুলে থাকা কাজগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই লক্ষ্যে আছেন, কারণ যেহেতু বৃহস্পতিবার কর্মদিবস রয়েছে কিন্তু সেটি খুবই স্বল্প আকার এবং অর্ধ দিবস কাজ চলবে, যে কারণে তারা চাচ্ছেন যে কোনো মূল্যে আজকেই সব কাজ শেষ করে ফেলার জন্য। এখানে আমি ব্যাংক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে এখনো ঈদের আগে অনেক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বেতন বোনাস অনেক কিছু দিতে পারেনি, তো তারা এটা দেওয়ার জন্য যে ব্যাংকগুলোর সাথে যে চুক্তিবদ্ধ থাকে সেই কাজগুলো কিন্তু আজকে সকাল থেকে বেড়ে গেছে। তাছাড়া ব্যাংকিং কার্যক্রম যে চলছে এবং সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কর্মকর্তারা আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ কাজ করছে এবং এইখানে প্রত্যেকটি ডেস্ক কিন্তু ব্যস্ত সময় পার করছে, যেহেতু আজকেই ঈদের আগে সবশেষ কার্যদিবস বলা যায়, পূর্ণ কর্মদিবস। সেক্ষেত্রে ব্যাংকিংয়ে আজকে সারাদিনই কিন্তু তাদের অনেক ব্যস্ততা পোহাতে হবে। এটাই তারা বলতে চাচ্ছেন যে টাইম লিমিট রয়েছে ওয়ার্কিং আওয়ার, সেটি কিন্তু কর্মঘণ্টা যেটি তার চেয়েও অনেক বেশি কাজ আজকে করা লাগতে পারে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজু, এই ছিল ব্যাংকপাড়ায় আমার কাছে ঈদের আগের পূর্ণ কর্মদিবসের সবশেষ খবরাখবর। জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিক্রয়.com, জাগো ফাউন্ডেশন ও নকশি কাঁথার যৌথ আয়োজনে ক্যাম্পেইন চ্যারিটি ড্রাইভ শেষ হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে সাকিবস ডাইনিং এ সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশনের কাছে চ্যারিটি থেকে সংগৃহীত অর্থ তুলে দেন চিত্রনায়ক অনন্ত জলিল। চ্যারিটি ড্রাইভ থেকে পাওয়া 5 লাখ টাকা সারা দেশের 1800 সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ফ্রেশ মিল্ক, মায়ের জিতে যাওয়ার গল্প 2015 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা ও নির্বাহী পরিচালক আসিফ ইকবাল সহ অন্যরা। অনুষ্ঠানে প্রথম পুরস্কার একটি ন্যানো গাড়ি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ ও তৃতীয় পুরস্কার হিসেবে গিফট ভাউচার দেওয়া হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্যয় সংকোচন শর্ত সাপেক্ষে নতুন ঋণ চুক্তি ও প্রধানমন্ত্রী সিপ্রাসের বিরোধিতা করে এথেন্সে বিক্ষোভ করেছে সাধারণ গ্রিকরা। এই সময় ঋণ চুক্তির বিরোধিতা করতে গ্রিক পার্লামেন্টের সদস্যদের প্রতিও আহ্বান জানান তারা।
দেউলিয়াত্ব এড়াতে কর, পেনশন খাত এবং শ্রমবাজারের সংস্কার সহ দাতা গোষ্ঠীর বেশ কিছু ব্যয় সংকোচন শর্ত মেনে নেয় সিপ্রাস সরকার। এরপরই গ্রিসের সাথে ঋণ চুক্তিতে আসে দাতা গোষ্ঠী। চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান স্থিতিশীলতা তহবিল ESM থেকে আগামী 3 বছরের জন্য 8,600 কোটি ইউরো অর্থ সহায়তা পাবে গ্রিস। এই অর্থ সহায়তা থেকে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ECBর 3,500 কোটি ইউরো গ্রিসকে পরিশোধ করতে হবে আগামী 20 জুলাইয়ের মধ্যে। আর 5,000 কোটি ইউরোই গ্রিসকে রাখতে হবে নিজস্ব তহবিলে, যা ব্যয় করতে হবে দেশের সম্পদ ব্যবস্থাপনা, সরকারি প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ এবং ব্যাংকগুলো পুনরর্থায়নে। বুধবার গ্রিসের পার্লামেন্টে চুক্তি পাশ হওয়ার পর তা বাস্তবায়ন হবে। এদিকে ঋণ চুক্তির ফলে আপাতত অর্থ সংকট ঠেকানো গেলেও গ্রিসকে মেনে নিতে হবে দাতা গোষ্ঠীর চাপিয়ে দেয়া কঠিন সব শর্ত, যা কিছু কিছু ক্ষেত্রে দেশটির সার্বভৌমত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর হচ্ছে না সাধারণ গ্রিকদের। ব্যয় সংকোচনের খপ্পরে গ্রিস ইউরোজোনের সর্বনাশ করতে চায় শাওবেল, কিংবা এখন থেকে উলফগ্যাং শাওবেলের নির্দেশেই চলবে দেশ। ঋণ চুক্তির পর গ্রিসের বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায় এমন সব শিরোনাম। যদিও জার্মানির চাপের মুখে বিভিন্ন বিষয়ে ছাড় দিয়ে চুক্তিতে এসেছে, তবুও ইউরোজোন ছাড়তে না হয় একে অর্জন হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী সিপ্রাস। কিন্তু শর্তগুলো মেনে চলা কঠিন হবে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। এই চুক্তিটি গ্রিসকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। যদিও এর বাস্তবায়ন কঠিন, তবুও একে ইতিবাচক হিসেবে দেখছি আমরা। আশা করছি আপাতত 3,500 কোটি ইউরোর যে প্যাকেজ পাবো তা দিয়ে ঋণ পুনর্বিন্যাস সহ আগামী 3 বছরের মধ্যে আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত করতে পারবো এবং এতে বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমূর্তি উন্নত হবে। জরুরি বৈঠকে সমাধান মিললেও চুক্তিতে চাপিয়ে দেওয়া কঠিন শর্তের কারণে খুশি নন গ্রিকরা। সেই সঙ্গে ইউরোজোনের নীতি নির্ধারক জার্মানির খবরদারি মানতে নারাজ তারা। আমি ভীত ও চিন্তিত, আমি রাগান্বিত, কারণ ইউরোপ আমাদের সঙ্গে ইউরোপিয়ানদের মতো ব্যবহার করছে না। তারা আমাদের সাথে শোকাহতর মতো ব্যবহার করছে, কিন্তু আমরা তো শোকার্ত নই। কেউ জানে না শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে। আমাদের সবকিছুতেই জার্মানির এই নাক গলানো স্বভাব কবে থামবে জানি না। আমরা ক্ষুধার্ত হতে পারি, কিন্তু এর বিনিময়ে মান সম্মান খোয়াতে একদমই রাজি নই। এই চুক্তিকে গ্রিসের জনগণ মানবাধিকার লঙ্ঘনের স্বরূপ হিসেবেই দেখছেন। বহু বছর ধরেই তারা মৌলিক সুবিধা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই সরকার তার ঋণ পরিশোধের সুযোগ পেলেও আপাতত তাদের জীবনযাপনের মান উন্নত হবে না বলেই মনে করছেন তারা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। চলতি বছরের প্রথম 6 মাসে মন্দাক্রান্ত হয়ে পড়েছে চীনের ব্যবসা বাণিজ্য। সম্প্রতি দেশটির সরকারি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল বছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরে দেশটিতে আশঙ্কাজনক হারে দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে, যার আর্থিক পরিমাণ প্রায় 1.88 ট্রিলিয়ন। গেল 6 মাসে ইউরোপীয় ইউনিয়নের সাথে 6.7 এবং জাপানের সাথে 10.6% দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে চীনের। এমন পরিস্থিতিতে চলতি বছরের বাণিজ্যিক প্রবৃদ্ধি 6% নির্ধারণ করেছে দেশটির সরকার। 2014 সালে যা 7.5% নির্ধারণ করা হয়েছিল। বাণিজ্যের এমন মন্দার জন্য অবকাঠামো খাতের সমস্যাকে দায়ী করছেন চীনা অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করায় মার্কিন পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে কিউবা। এর মধ্যে দূতাবাসগুলো আবারও খুলে দেওয়ার যৌথ ঘোষণা দিয়েছে কিউবা ও যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পর্যটকদের আকৃষ্ট করতে যেয়ে কিউবার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাবে কিনা সে বিষয়ে শঙ্কিত পর্যটকরা। দীর্ঘ 54 বছর পর আবারও কিউবার সুস্বাদু ফল খেতে কিংবা দেশটির সাদা শুভ্র সমুদ্র সৈকত দেখার সুযোগ পাবেন মার্কিন পর্যটকরা। ঘুরে দেখতে পারবেন কিউবার ঐতিহ্যবাহী পুরনো শহরগুলো, সেই সাথে দেখবেন কিউবার রাস্তায় আমেরিকান পুরনো গাড়িগুলো। মাঝখানে বহু বছর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে যোগাযোগ ছিল না বললেই চলে। তাই এখন মার্কিন পর্যটকদের আকর্ষণে কিউবা সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করছেন অন্যান্য দেশের পর্যটকরা। আমেরিকানরা কিউবায় আসলে কিউবায় অনেক পরিবর্তন আসবে, কিন্তু এটা আশঙ্কার বিষয়। পর্যটকদের জন্য কিউবাকে আমেরিকার মতো সাজানোর চেষ্টা করা হবে, এটা আমরা চাই না। আমরা কিউবাকে দেখতে চাই।
সম্পর্ক স্থিতিশীল করতে কিউবার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে পর্যটকদের আকৃষ্ট করতে যেয়ে কিউবা যেন তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হারিয়ে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ পর্যটকদের। কিউবাকে আমার একটা স্বতন্ত্র দেশ মনে হয়, কারণ কিউবায় বড় বড় ব্র্যান্ডের সুপার শপ নেই ম্যাকডোনাল্ডস কিংবা স্টারবাকস। এগুলো একটা দেশকে বাণিজ্যিক করে দেয়। আমরা কিউবার রাস্তায় দেশটির ঐতিহ্য বহনকারী পুরনো গাড়ি দেখতেই ভালোবাসি। 2013 সালে পর্যটন খাত থেকে দেশটির রাজস্ব আয় হয়েছে $260 কোটি। তাই মার্কিনীদের আনাগোনা বাড়লে কিউবার পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর লেনদেন পরিস্থিতির খবরাখবর চলে যাচ্ছে ডিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে কিন্তু ডিএসসি এর লেনদেনের যে ঊর্ধ্বগতি সেটি সকাল থেকেই আছে এবং এখনো সেই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসি এর যে তিনটি সূচকই মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজকে সকালের লেনদেন শুরু করেছে। ডিএসসি এর প্রধান সূচক এক্স সেটি 11 পয়েন্ট বেড়ে এখন 4640 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এস সেটিও 3 পয়েন্ট বেড়ে 1145 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 7 পয়েন্ট বেড়ে 1822 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 100 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে কোম্পানিগুলোর মধ্যে 112টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 76টির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির এই ছিল আমার হাতে সর্বশেষ খবরাখবর। দর্শক, আপনাদের জানিয়ে দিলাম সর্বশেষ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবর, সর্বশেষ সূচকগুলো। দর্শক, আবার জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্য শিরোনামগুলো। ঈদের বন্ধে আর্থিক খাতে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চিন্তিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ। সরকার নির্ধারিত সময়ে বেতন পেয়েছেন অধিকাংশ কারখানার পোশাক শ্রমিকরা। বাকিদের পাওনা মেটাতে আশ্বাস বিজিএমইএ এর, অসন্তোষের আশঙ্কা নেই বলছেন শ্রমিক নেতারা। ঈদের পরপরই শুরু হচ্ছে মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানি। এবার নিজস্ব প্রক্রিয়ায় কর্মী সংগ্রহের সুযোগ থাকছে না রিক্রুটিং এজেন্সির। রমজানের শেষে জমে উঠেছে রাজধানীর ফুটপাতে বেচা বিক্রি, দর কষাকষির কেনাকাটায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। নরসিংদীতে ব্যস্ততা বেড়েছে জামদানি কারিগরদেরও। এবং দীর্ঘ মন্দা কাটিয়ে ঈদকে কেন্দ্র করে ভালো ব্যবসার স্বপ্ন দেখছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলার স্বার্থে টুরিস্ট পুলিশের নানা উদ্যোগ। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।